নমস্কার ছোট্ট বন্ধুরা, আমি কেজি। তোমাদের সকলকে আমাদের কেজিসিতে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। তো এক এক করে যুক্ত হয়ে যাও আমার সাথে এবং আমরা ক্লাস স্টার্ট করব আজকের আমাদের ক্লাস বলতে আগের দিন আমরা যেগুলো শুরু করেছিলাম, মানে আগের দিন বলতে আগের বিভিন্ন ক্লাসে, সেই ক্লাসের আজকে আমরা অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি। অন্তিম পর্যায়ের অর্থ হচ্ছে আজকে অথবা আরেকটা ক্লাস, তাহলেই তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো এই চ্যাপ্টারের লাস্টের দিকে এসে আমরা কি পড়ব? আগে আমরা জানি এই চ্যাপ্টারটা কি। চ্যাপ্টারটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা, ক্লাস 10-এর একটা চ্যাপ্টার। খুব সহজ চ্যাপ্টার, সামনের চ্যাপ্টার, মানে একদম ফার্স্টের চ্যাপ্টার। ওকে, এখানে আমরা কি দেখব? এখানে দেখব পরিবেশ সম্পর্কে আমাদের ধারণাটা কি, এ সাধারণ বেসিক কনসার্ন অ্যাবাউট দ্য নেচার। তো এই নেচার সম্বন্ধে জানতে জানতে আমরা কিছু ন্যাচারাল রিসোর্স সম্বন্ধে এরপরে আমাদের জানার টাইম এসে গেছে। তো সন্ধ্যাবেলায় তুমি আমি দুজনেই আছি, আমি বলবো আর তুমি শুনবে। তো শুনতে থাকো এক এক করে আর আমি বলতে থাকি। তো আমরা আজকে স্টার্ট করব এনার্জি সম্পর্কে। এনার্জি, ওকে। এনার্জি বলতে এনার্জির আমরা কি দেখব? আমরা শক্তির যথোপযুক্ত ব্যবহার দেখব, মানে যে অযথা যে ব্যবহার হচ্ছে সেইগুলোকেও আমরা একটু দেখব, দেখে সেইগুলোর থেকে ওভারকাম করার চেষ্টা করব। পয়েন্টটা থাকবে আমাদের, কি পয়েন্ট থাকবে? কি পয়েন্ট থাকবে? শক্তির, বলো। শক্তির যথাযথ ব্যবহার, ঠিক। এই পয়েন্টটা খুব তাৎপর্যপূর্ণ। শক্তির যথাযথ ব্যবহার। আশা করি এর পয়েন্ট দেওয়ার দরকার নেই, এনার্জি লিখে দিয়েছি, এখানেই চলবে। তো শক্তির যথাযথ ব্যবহার পড়তে গেলে আমাদেরকে শক্তি সম্পর্কে জানতে হবে। আর শক্তি সম্পর্কে এখানে জানার জন্য আমরা সিম্পলি একটা জিনিস পড়ব, সেইটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের এনার্জি কোথা থেকে আসে আর তার ব্যবহার, এই সমস্ত ঘটনা যেগুলো বেসিক ঘটনা হয়। সবার প্রথমে আমরা দেখব তাপ, এক প্রকার শক্তি। আমরা জ্বালানি সম্পর্কে যেগুলো আমরা জানবো এখানে, সেইটার আমরা প্রকাশ করব কি তাপশক্তির মাধ্যমে। কেমনভাবে? দেখো, সেই তাপশক্তির একটা রাশি আমরা লিখতে পারি, তাপন মূল্য। তাপন মূল্য, তাপন মূল্য হচ্ছে একটা রাশি, যে রাশি দ্বারা আমরা কোনো একটা জ্বালানির কি পরিমাণ তাতে তাপ শক্তি উৎপন্ন হয় সেটা আমরা বলতে পারবো। মানে বিভিন্ন জ্বালানি যদি আমরা দহন করি, সেখানে তাপ উৎপন্ন হবে, অবশ্যই হওয়ার উচিত, নাহলে আমরা জ্বালানি কেন ব্যবহার করব? তো যদি সেখানে তাপ উৎপন্ন হয়, তাহলে সেই তাপকে তুলনা করে, মানে কত ক্যালোরি তাপ হচ্ছে, বা যে আমরা এই তাপটাকে তুলনা করব, সেই তুলনা করার রাশি হচ্ছে আমাদেরকে তাপন মূল্য বলা হচ্ছে। ঠিক আছে, তাপন মূল্য একটা পরিমাপের রাশি। ঠিক আছে, তো সংজ্ঞা যদি আমরা বলতে যাই তাপন মূল্যের, তখন আমরা কি বলবো? সংজ্ঞা বলার সময় সর্বদাই বলবো 1 কেজি ভর। 1 কেজি ভরের কোনো জ্বালানি বা 1 ঘনমিটার, 1 মিটার কিউবের কোনো জ্বালানি। কেমন জ্বালানি? দেখো, আমরা সাধারণত কঠিন, তরল, গ্যাসীয় 3 প্রকার জ্বালানি ব্যবহার করি। কঠিন, তরল, গ্যাসীয়। ঠিক আছে, তো যখন আমরা কেজিতে মাপবো তখন কি কঠিন এবং তরল। কঠিন তরলকে কেজিতে, তাহলে 1 কেজি কঠিন অথবা তরল জ্বালানি আর 1 ঘনমিটার গ্যাসীয় জ্বালানি। ঠিক আছে, আবার বলি, 1 কেজি কঠিন বা তরল জ্বালানি অথবা 1 ঘনমিটার আয়তন বিশিষ্ট কোনো গ্যাসীয় জ্বালানির সম্পূর্ণ দহনের ফলে যে পরিমাণ তাপশক্তি আমরা পাই, মানে সেখান থেকে যে পরিমাণ তাপশক্তির উৎপন্ন হয়, তাকেই আমরা বলবো তার তাপন মূল্য। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে আমরা কি কি ব্যবহার করি? কঠিন, তরল, গ্যাসীয় জ্বালানি। কঠিন আর তরল জ্বালানি 1 কেজি, এবং গ্যাসীয় জ্বালানি সম্পর্কে আমরা দেখতে যাবো 1 ঘনমিটারে। 1 ঘনমিটার আয়তন বিশিষ্ট কোনো জ্বালানিকে যদি আমরা জ্বালাই, তখন সেখান থেকে যে তাপ উৎপন্ন হবে তাকে আমরা বলবো তাপন মূল্য। তাপন মূল্য সংজ্ঞার ক্লিয়ার? তো চলো, এরপরে সাধারণত কিছু কিছু কঠিন, তরল এবং গ্যাসীয় জ্বালানি সম্পর্কে জানবো এবং তাদের তাপন মূল্য সম্পর্কে জানবো। সংজ্ঞাটা আশা করি এখন লেখার দরকার নেই, টেকনোলজি উন্নত হয়েছে, আস্তে আস্তে সব হবে, এমনি লেখা হয়ে যাবে এটা, ডোন্ট ওয়ারিড অ্যাবাউট ইট। তো আমরা এখন একটা পয়েন্ট করব, যে পয়েন্টে আমাদের বলা থাকবে কিছু জ্বালানির নাম এবং তাদের তাপন মূল্য। এইদিকে করি, জ্বালানি ও ওই জ্বালানির তাপন মূল্য।
তো বলাটা একটু কম হয়ে যাচ্ছে, তাই তো লেখাটা একটু বেশি হচ্ছে। চলো একটু বলেই দিই। দেখো, বেসিক্যালি জ্বালানি সম্পর্কে আমরা দেখেছি কাঠ আমাদের জ্বালানি, কয়লা আমাদের জ্বালানি, কোক জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, গোবরের ঘুঁটে এটাও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আর কি পেট্রোল, কেরোসিন, ডিজেল, গ্যাসোলিন, অ্যান্ড দেন তাছাড়া আর কি আছে বিউটেন আছে, আর কি আছে এলপিজি, সিএনজি এবং এই মিথেন আর কি, যে ন্যাচারাল গ্যাসগুলো হয়। আর তাছাড়াও বায়োগ্যাস আছে আমরা যেগুলো জ্বালানি ব্যবহার করি। তো আমরা এক এক করে একটা করে পড়বো। আর তাপন মূল্য কিসে মাপা হবে? কিলোজুল পার কেজিতে। তাপন মূল্য এখানে কিলোজুল পার কেজিতে আমরা মেজারমেন্ট করব। 1 কেজি কত কিলোজুল তাপ উৎপন্ন হয়, ঠিক আছে। কয়লা, যদি আমরা 1 কেজি কয়লা পোড়াই তখন আমরা 15 থেকে 35,000 পর্যন্ত, মানে 15,000-এর রেঞ্জ থেকে 35,000-এর রেঞ্জ পর্যন্ত আমরা মানে অত কিলোজুল তাপশক্তি পেতে পারি। তো আমরা যদি কয়লা লিখি, আচ্ছা পরে লিখবো, এখন বাদ দাও, এখন কনসেন্ট্রেট করো। কয়লা সম্পর্কে আমার থেকে আশা করছি তোমরা বেশি কেউ জানবে না। তো কয়লার থেকে আমরা পাই 15 থেকে প্রায় 15,000 থেকে 34,000 পর্যন্ত কিলোজুল প্রতি কেজি কয়লা দহনে। ওকে, তো আমরা যদি এরপরে একটু আরও ইম্পর্টেন্টের দিকে যাই, যেমন আমাদের যেগুলো গৃহস্থলীর কাজ, যেখানে ব্যবহার করা হয় কাঠ। কাঠ আমাদের ঘরে সমস্ত গ্রামের দিকে তো ব্যবহার করা হয়, আর শহরের দিকেও মাঝে মধ্যে ব্যবহার করা হয়, যখন খুব বড় ফাংশন হয় তখনই। এই কাঠের ক্ষেত্রে এর তাপন মূল্য কী হবে? এর তাপন মূল্য 17,000 থেকে 22,000-এর মধ্যে। সেই কাঠ কেমন প্রকৃতির তার উপর নির্ভর করে, 17,000 হতে পারে, 19, 20, 22,000 হতে পারে, কাঠের উপর নির্ভর করছে। ওকে, 17,000-এর থেকে 22,000 কিলোজুল প্রতি কেজি। ওকে, এরপর আমরা গোবরের ঘুঁটের ব্যবহার করি, সেখানে 6,000 থেকে 8,000 কিলোজুল প্রতি কেজি গোবর জ্বালানোর ফলে আমরা তাপশক্তি পেয়ে থাকি। তো আমাদের এই যে 3টা পয়েন্ট হলো, এগুলো আমাদের সাধারণ ব্যবহার। আর কিছু ব্যবহার আছে, হ্যাঁ আছে। যেমন এরপরে আমরা 3টা পড়বো, পেট্রোল, ডিজেল, কেরোসিন। বেসিক্যালি একদম সিম্পলি ভাবো, ডিজেল 44,800 কিলোজুল পার কেজি। মাইন্ড ইট, ডিজেল 44,800 কিলোজুল পার কেজি। তার উপরে আছে কেরোসিন 45,000 কিলোজুল পার কেজি, এবং পেট্রোল তার উপরে আছে 48,000 কিলোজুল পার কেজি। ওকে, বোঝা গেছে। এরপর বায়োগ্যাস সম্পর্কে আমরা জানবো। বায়োগ্যাসেও আমরা 35 থেকে 40 কিলোজুল পার কেজি, 35 থেকে 40,000 কিলোজুল পার কেজি। ওকে, হাজার 35,000 থেকে 40,000 কিলোজুল প্রতি কেজি বায়োগ্যাস থেকে আমরা অতটা তাপন মূল্য পাই, ঠিক আছে। তারপর আছে আমাদের এলপিজি, সিএনজি এবং মিথেন। এলপিজির 50,000 কিলোজুল পার কেজি, বাকি সব এলপিজির 55,000 কিলোজুল পার কেজি, বাকি সব 50 করে, মানে সিএনজির 50,000 কিলোজুল পার কেজি এবং মিথেনের 50,000 কিলোজুল পার কেজিতে। ওকে, এইগুলোই হচ্ছে আমাদের সাধারণ। আর একটা বেশ ইম্পর্টেন্ট আছে, সেটাকে বলা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন জ্বালানির ফলে 1,50,000 কিলোজুল প্রতি কেজি হাইড্রোজেন জ্বালানির ফলে অতটা তাপ আমরা পেয়ে যাই। তো এই পয়েন্টগুলো একটু ডিটেলসে লিখে দিই, তারপর আমরা নেক্সট কাজটি করব। তো প্রথমে আমি যদি লিখি কয়লা, সেখানে আমরা লিখতে পারি 15 থেকে আমি কত বলেছি, 15 থেকে 34,000, 34,000। ইউনিট দেওয়া আছে। তো 15 থেকে 34,000 কিলোজুল পার কেজি। এরপরে আছে আমাদের কি কাঠ। কেমন কাঠ? শুকনো কাঠ 17,000 থেকে 22,000 কিলোজুল পার কেজি শুকনো কাঠ। তারপর আছে গোবরের ঘুঁটে, এখান থেকে আমরা কি পাই, 6,000 থেকে 8,000 কিলোজুল প্রতি কেজিতে। আচ্ছা, গোবর সম্বন্ধে হলো। আর তারপর কাঠ, কয়লা, গোবরের সাধারণ গ্যাসীয় আমাদের ঘরের যে সমস্ত জ্বালানি হয় সেগুলো। এরপর আমরা যদি দেখতে যাই কেরোসিন, আগে ডিজেল,
ডিজেল, পেট্রোল এবং কেরোসিন। ডিজেল, পেট্রোল এবং কেরোসিন। তো ডিজেলের 44,800 কিলোজুল পার কেজি, পেট্রোলের 48,000 এবং কেরোসিন 45,000 কিলোজুল পার কেজি। তাহলে ডিজেল, পেট্রোল এবং কেরোসিন সম্পর্কে হলো। এরপর আমাদের কি আছে? এরপর আছে এলপিজি, সিএনজি অ্যান্ড মিথেন, তাই তো? গ্যাসীয় আর কি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস অ্যান্ড মিথেন। তো এলপিজি থেকে আমরা পাবো 55,000 কিলোজুল প্রতি কেজিতে। 1 কেজি এলপিজি দহনের ফলে 55,000 কিলোজুল আমরা তাপশক্তি পেয়ে থাকি। তো সিএনজির ক্ষেত্রে কি আমরা দেখেছি 50,000 কিলোজুল প্রতি কেজিতে। আর মিথেন আমাদের কত? মিথেনও প্রায় 50,000 কিলোজুল পার কেজিতে। 1 কেজিতে 50,000 কিলোজুল। তাহলে সিএনজি এবং মিথেন আমাদের 50 করে আছে এবং এলপিজি আছে 55,000। ওকে, মনে থাকবে ব্যাপারটা। এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট থাকবে, তার আগে আমি একটু বেসিক আরেকটা লিখে দিই যেটা আমাদের প্রয়োজন হয়, সেইটা হচ্ছে আমাদের বায়োগ্যাস থেকে আমরা পাই 35 to 40,000 কিলোজুল প্রতি কেজিতে। ঠিক আছে, ইম্পর্ট্যান্ট মানে এটা হচ্ছে আমাদের এখন ব্যবহারের ব্যাপার। এখন এটা আমরা পড়বো, তার জন্য আমরা এটা একটু লিখে রাখি। এই বায়োগ্যাস সম্পর্কে একটু পরে আমরা দেখি, পড়বো, আজকেও হতে পারে বা নেক্সট ডেটেও হতে পারে, কিন্তু বায়োগ্যাস সম্পর্কে আমাদেরকে জানা দরকার। তো 35,000 থেকে 40,000 কিলোজুল প্রতি কেজি বায়োগ্যাস দহনের ফলে আমরা তাপশক্তি পেয়ে থাকি। এরপর আমরা পাবো হাইড্রোজেন সম্পর্কে। হাইড্রোজেন ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আমরা 1 কেজি হাইড্রোজেন জ্বালাই, তখন আমরা পাবো 1,50,000 1,50,000 কিলোজুল প্রতি কেজিতে। দেখো, সবার থেকে বেশি হচ্ছে হাইড্রোজেন। তাহলে এটা একটু মনে রাখা উচিত, কারণ আমাদেরকে যখন খুব বেশি পরিমাণে জ্বালানির প্রয়োজন, মানে খুব বেশি তাপন মূল্যের জ্বালানির প্রয়োজন হবে, তখন আমরা এই সমস্ত জিনিস মানে স্টেপ বাই স্টেপে ব্যবহার করবো, তাই তো? তো হাইড্রোজেন আমরা ব্যবহার করতে পারি কেন না, এইটা 1,50,000 কিলোজুল প্রতি কেজিতে। বেশ মানে খুব ভালো ভালো জায়গায় এগুলো ব্যবহার হয়, সাধারণ যে সিম্পল জায়গায় সমস্ত জায়গায় হয় না। ঠিক আছে, আমরা সাধারণত এলপিজি ব্যবহার করতে দেখেছি, সিএনজিও ব্যবহার করতে দেখেছি, তাছাড়া কয়লা, কাঠ, গোবর, ডিজেল, পেট্রোল, কেরোসিন। ওকে, যেগুলো আমাদের সাধারণ জীবনে ব্যবহার করা হয় সেগুলো আমরা এই দিকে লিখেছি। আর নিচে আছে বায়োগ্যাস এবং হাইড্রোজেন। বায়োগ্যাস এখন ব্যবহার করা চলছে, আর হাইড্রোজেন গ্যাস খুব রেয়ার জায়গায় আমরা ব্যবহার করব। কিন্তু যেখানে খুব খুব বেশি পরিমাণের তাপন মূল্য প্রয়োজন হবে, তখন আমরা হাইড্রোজেন ব্যবহার করতেই হবে, আমাদের কিছু উপায় নেই। ভালো আছে না? তো এইগুলো হচ্ছে আমাদের জীবাশ্ম জ্বালানি বলতে কেমন জ্বালানির কথা বলা হচ্ছে? যেগুলো পুনর্নবীকরণযোগ্য জ্বালানি নয়। তার মানে কি, এই জ্বালানিগুলোকে আর সম্পূর্ণভাবে ফিরে পাওয়া সম্ভব নয়, চেঞ্জ হতে, মানে এর যে রিসোর্স, সেই রিসোর্স আস্তে আস্তে শেষ হতে যাচ্ছে। তো আমরা বেশিরভাগ ব্যবহার করে করে এটাকে এখনই শেষ করে দিচ্ছি। তো এই জিনিস আমাদেরকে সংরক্ষণ করে রাখার প্রয়োজন। আমরা জ্বালাচ্ছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তো আর এই সমস্ত জিনিস হয়তো জ্বালাতেই পারবে না, এরকম ঘটনা ঘটতে পারে যদি শেষ হয়ে যায়, কারণ এটা তৈরি হতে প্রায় কোটি কোটি বছর লাগে। তো আরেকটা পয়েন্ট লিখো তাপন মূল্যের পর, সেই পয়েন্টটাই লিখবে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা।
দেখো, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা যদি বলতে যাই, প্রথম আমাদেরকে কি জন্য এটা জ্বালানিটাকে সংরক্ষণ করা প্রয়োজন? সংরক্ষণ করার কারণ হচ্ছে এর ভাণ্ডার সীমিত, এটা খুব বেশি নেই। তাহলে সীমিত ভাণ্ডার, বানান ভুল হতে পারে, সীমিত ভাণ্ডার। নাম্বার 2, ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে এটা যেহেতু পুনর্নবীকরণযোগ্য শক্তি নয়, এটা হচ্ছে অনবীকরণযোগ্য শক্তি, পুনরায় তৈরি করা সম্ভব নয়। শুধুমাত্র প্রকৃতি থেকে আমরা এই সমস্ত জিনিস পাই, সেটাকে পরিশোধন করার পর আমরা ব্যবহার করি। তো প্রকৃতি থেকে যেগুলো পাই সেগুলো তো আর আমরা সাধারণভাবে তৈরি করতে পারছি না, ঠিক আছে? লাইট পয়েন্ট দেখা যাচ্ছে? ওয়েট 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 ওকে, দেখো এখন দেখা যাবে পয়েন্টগুলো ঠিক করে। দেখো, সীমিত ভাণ্ডার, পুনরায় তৈরি করা, এগুলোকে সম্ভব নয়। তাছাড়াও আমাদের যে গ্লোবাল ওয়ার্মিংয়ের পয়েন্ট পড়েছি, 3 নম্বর পয়েন্ট হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। বাংলায় লিখি, ইংরেজি বেশি হয়ে যাচ্ছে। বিশ্ব উষ্ণায়ন এর প্রভাব কমাতে বা কমানোর জন্য, তাও বিশ্ব উষ্ণায়নের প্রভাব কমানোর জন্য আমাদের কিন্তু জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ করা প্রয়োজন। যে সমস্ত জ্বালানি সম্পর্কে আমরা এতক্ষণ পড়লাম, সেই সমস্ত জ্বালানিগুলো দহনের ফলে তাপ শক্তি উৎপন্ন হয়, তাছাড়াও পরিবেশ বান্ধব নয় এই রকম গ্যাসও উৎপন্ন হয়, ঠিক আছে? 4 নম্বর পয়েন্ট আমরা কিছু বলতে পারি? 4 নম্বর পয়েন্ট সেরকম কিছু নয়, ওই ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে সাধারণভাবে কিছুটা বাঁচিয়ে রাখা। তো 4 নম্বর পয়েন্ট থেকে আমরা নেক্সট পয়েন্ট আমরা শুরু করব। তো এইটা আমাদের একটু স্ক্রিনশট করো, তারপরে আমরা যাচ্ছি। চলো মুছে দিই। এনার্জির নেক্সট যে পয়েন্ট দেখতে পাবো সেইটা হচ্ছে উন্নয়ন। কেমন উন্নয়ন? না, স্থিতিশীল উন্নয়ন। এই যে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে তাদের জন্য কিছুটা রিসোর্স রেখে আমরা যখন নিজেদের যে সমস্ত চাহিদা সেগুলোকে মিটাই বা আমাদের প্রয়োজন পূর্ণ করি, তখন যেভাবে আমরা এই পদ্ধতিতে যে উন্নতির দিকে আমরা এগিয়ে যাই একটু একটু করে, সেইটাকে বলা হচ্ছে আমাদের স্থিতিশীল উন্নয়ন, যেটা এখানে পয়েন্ট হবে। তো আমরা পয়েন্টটা করি এবং সেইটার আন্ডারে আরও কিছু ডিসকাস করব কি না, দরকার নেই। স্থিতিশীল উন্নয়ন, নামটা থেকেই বুঝতে পারছো কি বোঝা যাচ্ছে, যে স্থিরভাবে মানে গতিশীল কিন্তু দ্রুত গতি না গিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে গিয়ে আমরা উন্নতির দিকে একটু একটু করে এগোবো। কেমনভাবে এগোবো? না, আমাদের যে সমস্ত রিসোর্স নেচার থেকে আমরা পাই, ন্যাচারাল রিসোর্স যেগুলোকে বলা হয়, সেইগুলোকে আমরা কিছু কিছু বাঁচিয়ে রাখার চেষ্টা করব। মানে আমাদের যেটা প্রয়োজন খুব স্ট্রিক্টলি সেইটুকুই ব্যবহার করব, বাকিটা আমরা যতটা সম্ভব বাঁচিয়ে রাখার চেষ্টা করব। তো এটাকেই বলা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। এর ফলে কি হবে? আরও ন্যাচারাল রিসোর্স কিছুদিন, আজকে যেটা শেষ হয়ে যায় সেইটা কিছুদিন পরে শেষ হবে, আর বেশি কিছু না, কিন্তু শেষ একদিন হবে, এটা প্রকৃতির তৈরি, ঠিক আছে? তো আমাদেরকেও কিছু কিছু জিনিস মাথায় রেখেই কাজ করতে হয়, তার মধ্যে এটাও একটা। তো চলো আমরা এরপর নেচার সম্পর্কে পড়ব। নেচার সম্পর্কে পড়ার বা ন্যাচারাল রিসোর্স সম্পর্কে জানার সময় আমরা দেখব এনার্জি দু রকমের হয়।
স্থিতিশীল উন্নয়নের পয়েন্ট ব্যাখ্যা করেছি, একটু মুছে দিই। দেখো স্থিতিশীল উন্নয়নের মেন পয়েন্টগুলো কি? মেন পয়েন্ট হচ্ছে এইগুলোকে কি করা হবে, যে আস্তে আস্তে ব্যবহার করা হবে, এর ব্যবহার কমিয়ে এমন কিছু শক্তির ব্যবহার করব যেটা আমরা তৈরি করতে পারি নিজের থেকে, ঠিক আছে? সব শক্তির উৎস সূর্য থেকে যেমন সোলার, সেই সোলার শক্তি কাজে লাগিয়ে আমরা বিভিন্ন এই ধরো তাপবিদ্যুৎ, কয়লা পুড়িয়ে যেখানে তাপবিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, এইরকম এই সমস্ত যে তোমার রিসোর্স আছে সেই রিসোর্সগুলোকে একটু একটু করে বাঁচানোর চেষ্টা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এনার্জির রিসোর্স। দেখো দু রকমের রিসোর্স হয়, একটা হচ্ছে রিনিউয়েবল আর একটা হচ্ছে নন রিনিউয়েবল। রিনিউয়েবল আর একটা হচ্ছে নন রিনিউয়েবল। বানান ভুল আছে তো একটু দেখবে। রিনিউয়েবল রিসোর্স বলতে কি বোঝানো হয় যে সমস্ত শক্তিকে আমরা আবার তৈরি করতে পারি তাদেরকে বলা হচ্ছে রিনিউয়েবল এনার্জি সোর্স। যেমন কি কি শক্তি আছে যেগুলো আমরা পুনরায় তৈরি করতে পারি, মানে বারবার তৈরি করতে পারি? একটু পয়েন্ট দিয়ে লিখি। প্রথম হচ্ছে আমাদের সোলার, সৌরশক্তি। সমস্ত শক্তির উৎস সূর্য। এই সোলারকে কাজে লাগিয়ে আমরা যদি কিছু শক্তি উৎপন্ন করতে পারি সেগুলো কি হবে? রিনিউয়েবল, মানে বারবার তৈরি করা সম্ভব হবে, সোলার। আচ্ছা, তারপর আমাদেরকে আছে কি না টাইডাল এনার্জি, সোলার এনার্জি, টাইডাল এনার্জি, তাছাড়া সোলার, টাইডাল, হাইড্রো, ওকে, সোলার, টাইডাল, হাইড্রো, আর কি আছে? সোলার, টাইডাল, হাইড্রো, এয়ারের থেকে আমাদেরকে পাবো বায়ু শক্তি, তাই তো? বায়ু শক্তি, সোলার, টাইডাল, হাইড্রো, এয়ার অ্যান্ড বায়োমাস। নেক্সট জিওথার্মাল। আমাদের প্রকৃতি থেকে যেগুলো আসে সেগুলো আমরা এক এক করে পয়েন্ট করে লিখছি। জিওথার্মাল বলতে পৃথিবীর যে টেম্পারেচার, ওই টেম্পারেচারকে কাজে লাগিয়ে আমরা যে এনার্জি তৈরি করতে পারি সেটাকে জিওথার্মাল এনার্জি বলে, যেটাকে বাংলায় বলা হচ্ছে ভূতাপ শক্তি, ঠিক আছে? তো বায়োমাস, এয়ার, জিওথার্মাল, আর কিছু আছে? হাইড্রো, এয়ার, বায়োমাস, জিওথার্মাল, আই থিঙ্ক এখান পর্যন্তই রাখি, যদি আর কিছু মনে পড়ে তখন লিখব। এরপর আছে আমাদের নন রিনিউয়েবল। আবার দুভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, ঠিক আছে, যেটা ওই অ্যাটমিক রিয়েকশনের মাধ্যমে যেটা এনার্জি উৎপন্ন হয়। আর একটা আছে নন রিনিউয়েবল, যেমন এটাকে বলা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। ওকে, ইংলিশে লিখি ফসিল ফিউল, আর দরকার নাই, বাংলায় ভালো। জীবাশ্ম জ্বালানির মধ্যে কি কি আছে? কয়লা, খনিজ তেল, আর কি আছে? এখানে আছে মিথেন গ্যাস, প্রাকৃতিক গ্যাস। ওকে, তো এই পয়েন্টগুলো আমরা এক এক করে দেখতে পাই।
তো দেখো এইখানে রিনিউয়েবল এবং নন রিনিউয়েবল এনার্জির যে ভাগটা আছে সেই ভাগের মধ্যে এখানে আছে হাইড্রো, এয়ার অ্যান্ড বায়োমাস। ওয়েট এ মিনিট, একটা কলম আলাদা কালির চাই তোমাদেরকে পয়েন্ট করার জন্য। যেমন ধরো এই যে উইন্ড আছে, হাইড্রো আছে এবং বায়োমাস। উইন্ড বলতে এয়ার, উইন্ড এনার্জি। ওকে, তো এই তিনটা এনার্জি আমরা সচরাচর মানে কাজ করতে দেখতে পাই এই সমস্ত এনার্জি নিয়ে। এইদেরকে আমরা বলি প্রচলিত বা চিরাচরিত বা প্রচলিত শক্তি। ওকে, আর বাকি যেগুলো আছে বাকিদেরকে আমরা বলবো, বাকি যেগুলো আছে দেখো এই যে হাইড্রো, এয়ার অ্যান্ড বায়োমাস, এগুলো হচ্ছে চিরাচরিত বা প্রচলিত শক্তির উৎস। এবং বাকি যেগুলো আছে সোলার, টাইডাল, জিওথার্মাল, এইগুলো হচ্ছে অপ্রচলিত, মানে যেগুলোর প্রচলন নেই, যেগুলো থেকে আমরা এখনো খুব বিশেষভাবে শক্তি উৎপন্ন করছি না। ঠিক আছে, অপ্রচলিত বা অচিরাচরিত। এইগুলো চিরকাল ধরে আচরণ হয়ে এসছে। ঠিক আছে, এর থেকে শক্তির তৈরি করা আচরণ যেটা, সেইটা আমরা আগে থেকে করে এসেছি। তো চিরাচরিত শক্তির উৎস হচ্ছে হাইড্রো। হাইড্রো মানে হচ্ছে যেটা জলবিদ্যুৎ তৈরি করা হয় সেই টারবাইন ঘুরিয়ে, মনে পড়ছে? পাহাড়ে বাঁধ, তার সাথে টারবাইন এবং জলের স্রোত, তারপরে তৈরি হয় হাইড্রো ইলেকট্রিসিটি, সেই পয়েন্ট। তারপর হচ্ছে উইন্ড। উইন্ড থেকে কি মনে পড়ছে? বায়ুকল। বায়োমাসটা এখন মেনলি চিরাচরিতর মধ্যে পড়ছে, কারণ এটা ব্যবহার করা হচ্ছে এখন অনেক জায়গায়। ওকে, তো বেসিক্যালি এই হচ্ছে আমাদের চিরাচরিত এবং অপ্রচলিত শক্তি। দেখো কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, এগুলো সবসময় প্রচলিত আছে। ঠিক আছে, নিউক্লিয়ার ফিউশনটাও অনেক রিয়েক্টার এর মাধ্যমে কাজ করে, মানে সব জায়গায় নয়, রিসার্চ সেন্টার, ল্যাব, এইরকম জায়গায় এই সমস্ত ঘটনা আমরা ঘটাতে পারি। এই ঘটনা তো আমাদের দৈনন্দিন জীবনে ঘটছে। ঠিক আছে, তো জ্বালানি সম্পর্কে এই ছিল আমাদের সাধারণ একটা আইডিয়া। এই আইডিয়াকে কাজে লাগিয়ে এরপর আমরা কি কি পড়বো দেখো। আজকে আমরা পড়বো সোলার সম্পর্কে একটু, আর তার সাথে সাথে আমরা পড়বো উইন্ড সম্পর্কে, আর যদি কিছু থাকে সেইটা আমাদের কি থাকবে, আই থিঙ্ক হাইড্রোর জায়গায় আমরা পড়ি টাইড সম্পর্কে। তাহলে আমরা কি দেখব? সোলার সম্পর্কে দেখব, টাইড সম্পর্কে এবং উইন্ড সম্পর্কে আজকে দেখব। ওকে, তো টাইম বেশি নষ্ট না করে এটা ছট করে তুলো, তারপরে শুরু করব একটা একটা করে পয়েন্ট। চলো, স্ক্রিনের বাইরে আমি আছি আজ। ওকে, ওকে, তো আমরা এখানে ফার্স্ট পয়েন্ট স্টার্ট করব সোলার দিয়ে। দেখা যাচ্ছে লাল কলমে লিখছি তো দেখা নাও যেতে পারে, তো একটু বড় করে লিখি। সোলার বলতে বোঝানো হচ্ছে সৌরশক্তিকে। সৌরশক্তি মানে হচ্ছে আমাদের প্রকৃতির সমস্ত শক্তির উৎস। আমরা যে জীবন ধারণ করে আছি, বেঁচে আছি, তার জন্য কে দায়ী? সূর্য। না থাকলে এতদিনকে একদম পৃথিবী বরফে ঢাকা হয়ে যেত, সেটা আমরা আগে থেকে জানি। যদিও আমাদেরকে এই সমস্ত জানার খুব একটা প্রয়োজন নেই, যেহেতু সূর্য আছে।
তো আমরা চলে যাই ডাইরেক্ট সৌরশক্তিতে। সৌরশক্তির ব্যবহার করে আমরা এখন দৈনন্দিন জীবনে খুব ভালো ভালো প্রজেক্ট করতে পারছি। যেমন যেই প্রজেক্টের আন্ডারে আমরা কি করেছি দেখো, প্রথমত আমরা রান্না করতে শিখেছি এই সোলার কুকার দিয়ে। সেকেন্ড প্রজেক্ট, আমরা বিদ্যুৎ উৎপন্ন করেছি এই সোলার এর মাধ্যমে, তাই তো। তো রান্না করা, বিদ্যুৎ উৎপাদন, এই জল গরম করা, তাছাড়াও হিটার, এই সমস্ত ঘটনাগুলো আমরা ঘটিয়েছি। ঠিক আছে, এগুলো ছোটো 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 প্রজেক্ট যেগুলো আমাদেরকে এই রিনিউয়েবল এনার্জির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এই প্রজেক্টের এক একটা পার্ট আমরা লিখব। যে প্রথমত আমরা এখান থেকে কি করতে শিখেছি। সোলার, 1 নম্বর হচ্ছে সোলার কুকার। এটা বেশ সেই গ্রিন হাউস এফেক্টের মতো কেস। সোলার সূর্যরশ্মি আসবে, সৌরশক্তিকে কেন্দ্রীভূত করে একটা সিস্টেমের মধ্যে সেটাকে সিদ্ধ করবে খাবারটাকে, সেইটাকে হচ্ছে সোলার কুকার বলে। ঠিক আছে, এর মেকানিজম আমাদের পড়ার দরকার নেই, যদি তোমরা জানতে চাও তখন আমরা জানানোর কোনো আপত্তি নেই, জানিয়ে দেবো। সোলার কুকার। নাম্বার 2 হচ্ছে সোলার হিটার, সোলার ওয়াটার হিটার। নাম্বার 3 কুকার, ওয়াটার হিটার। তাছাড়াও আমরা সোলারের আর কি পাই এখান থেকে হচ্ছে সৌর বিদ্যুৎ। সৌরবিদ্যুৎ তৈরির জন্য আমাদেরকে দরকার সেল। কেমন সেল? সেল মানে কোষ, ছোট ছোট সেল। এই সেলগুলোকে বলে ফটোভোল্টেইক কোষ। ঠিক আছে, ফটোভোল্টেইক কোষ। এই ফটোভোল্টেইক কোষ VOLTAIC, ওকে। এই ফটোভোল্টেইক কোষ একাধিক সেল মিলে তৈরি করে কি সোলার প্যানেল, তাই তো, সোলার প্যানেল। আর এই ফটোভোল্টেইক সেল কি দিয়ে তৈরি? এই ফটোভোল্টেইক সেল তৈরি হচ্ছে সেমিকন্ডাক্টর দিয়ে। সেমিকন্ডাক্টরের বাংলা অর্থ হচ্ছে অর্ধপরিবাহী। দেখো আমরা কি পড়েছি, লোহা হচ্ছে তাপ এবং তড়িতের পরিবাহী, তাই তো, এবং প্লাস্টিক তড়িতের কুপরিবাহী। সেমিকন্ডাক্টর হচ্ছে এই না কুপরিবাহী না সুপরিবাহী, এরা হচ্ছে অর্ধপরিবাহী। ঠিক আছে, এদেরকে তৈরি করা হয় মেনলি, এই যে সেল তৈরি করা হয় সোলার সেল, এই সোলার সেলে কি প্রকারের সেমিকন্ডাক্টর লাগে? সিলিকন টাইপের সেমিকন্ডাক্টর, সিলিকন, ওকে, সিলিকন টাইপের সেমিকন্ডাক্টর আমরা ব্যবহার করি। সিলিকন টাইপের সেমিকন্ডাক্টর দ্বারা ছোট ছোট ফটোভোল্টাইক কোষ তৈরি হয়, এবং এই ফটোভোল্টাইক কোষ একটু 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 করে বোস করিয়ে যে প্যানেল তৈরি করা হয় সেটাকে বলা হচ্ছে সোলার প্যানেল, ওকে। এই সোলার প্যানেলে আমরা কি করি? সোলার প্যানেলের মাধ্যমে সূর্যরশ্মিকে, এই যে ধরো এটা হচ্ছে আমাদের সোলার প্যানেল, দেখেছো এরকম থাকবে। সূর্যরশ্মিকে আমরা এখানে যদি সূর্যরশ্মি এসে পড়ে, এখানে সেমিকন্ডাক্টরের মধ্যে রিয়েকশন হয়ে কি হবে? ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ডের থিওরি আছে, কেস আছে, অনেক বেশি জটিল ব্যাপার। এখন অত জটিল ব্যাপারের দরকার নেই, এখন সোজা এখানে কি হবে? ইলেকট্রনের একটু আনাগোনা শুরু হবে। মানে কি, সূর্যরশ্মি যখন এখানে পড়বে তখন এই সূর্যরশ্মির থেকে আমরা কি পাবো? ইলেকট্রিসিটি। এখানে একটা মিটার থাকবে, সেখানে ইলেকট্রিসিটি, এরপরে গিয়ে কি হবে? এখানে ব্যাটারি থাকবে, এই ব্যাটারিতে চার্জ করবে। এই হচ্ছে বেসিক জিনিস সোলার প্যানেলের, ওকে। সোলার প্যানেল কি করবে? আলোক রশ্মিকে নিচ্ছে সূর্য থেকে এবং সেটাকে কিসে ট্রান্সফার করছে? ডাইরেক্ট ট্রান্সফার করছে ইলেকট্রিসিটিতে, ওকে, তড়িতে। এবং এই তড়িৎ ব্যাটারির মধ্যে সংরক্ষিত করা হয়। তোমরা লাইট জ্বালাতে পারো, পাখা চালাতে পারো। এখন দেখো এটার ব্যবহার আমরা যদি দেখি, ক্যালকুলেটর ছাড়া 2 নম্বর পয়েন্ট আমরা কি দেখতে পারি? এমার্জেন্সি লাইট।
ইমার্জেন্সি লাইট। তাছাড়াও আমি আজকে কোথায় ব্যবহার দেখেছি, তাছাড়াও আমরা ব্যবহার দেখেছি আজকে, মনে করো, হ্যাঁ ঠিক ধরেছ, সিগন্যালে, ঠিক আছে, ট্রাফিক সিগন্যালে লিখবো, লেখার দরকার কি, ট্রাফিক সিগন্যাল। দেখবে এরকম সোলার প্যানেল আছে আর এইখানে লাইটটা বস করানো থাকে ট্রাফিক সিগন্যালে। দেখবে রাত্রেবেলাও কাজ করে, কেন, এই কারেন্ট তো এখানে স্টোর করে রাখা হয়েছে ব্যাটারিতে, ঠিক আছে, এরপর সে তার কাজ করছে, ঠিক আছে, ব্যাটারি চার্জ আছে, সারা রাত কাজ করবে। তো বেসিক ঘটনা এগুলো, ক্যালকুলেটর, ইমার্জেন্সি লাইট, ট্রাফিক সিগন্যাল, এই ঘটনাগুলো হচ্ছে আমরা সোলার সিস্টেম থেকে পেয়ে থাকি। ক্যালকুলেটরও দেখবে ছোট্ট একটা সোলার ওই আমাদের প্যানেল বলা চলে না, বেশি বড় হলে প্যানেল বলে, ওই ছোটো সেল দিয়ে একটা ছোট্ট ক্ষুদ্রতম প্যানেল তৈরি করে, সেইটাই ক্যালকুলেটারে দিয়ে দেয়। তো এমার্জেন্সি লাইটেও আমরা দেখেছি, এমার্জেন্সি লাইটে কিন্তু একটু বড় প্যানেল থাকে, আমার কাছে আছে এমার্জেন্সি লাইটটা, যেটা হচ্ছে সোলারের মাধ্যমে চলে, বহুত কাজের জিনিস। তাছাড়াও মেনলি ইম্পর্ট্যান্ট হচ্ছে রেডিও স্টেশন, টিভি স্টেশন, এইরকম জায়গায় চলে। 5 নম্বর মেন ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে আমাদের কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশন বা স্পেস স্টেশন। এইখানে মেনলি যে শক্তির উৎস, সে হচ্ছে সৌরশক্তি বা সোলার এনার্জি, ঠিক আছে। এই সোলার এনার্জি থেকে ইলেকট্রিসিটি উৎপাদন করা হয় কৃত্রিম উপগ্রহ এবং স্পেস স্টেশনের স্যাটেলাইট বিভিন্ন কিছু চালানোর জন্য। বিভিন্ন ধরনের স্যাটেলাইট চলতে আমাদের সূর্যের সাহায্য নিতে হয়, কারণ এত দূর তো আর কারেন্টের তার বিছানো হবে না, বুঝতে পারছো ব্যাপারটা। সেখানে আমাদেরকে সোলারের ব্যবহার জানতে হয়। তো আমরা কি ব্যবহার জানলাম, এইগুলো দেখে রাখি। আজকে সোলার পর্যন্তই রাখবো, নেক্সট দিন আমরা এরপরে আরও কিছু করব, এখন সোলার পর্যন্তই থাক। সোলার কুকার, সোলার ওয়াটার হিটারের সাথে ওয়াটার পাম্পও লিখে দাও, পাম্প। এই ওয়াটার পাম্পেও কাজ করে, মানে জল তোলার জন্য যে পাম্প ব্যবহার করা হয়, সেই পাম্পটাও কিন্তু এই সোলার প্যানেল দ্বারা চালিত করা যায়, ঠিক আছে। অ্যাকচুয়ালি সোলার প্যানেলের কাজ কি? সোলার প্যানেলের কাজ সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করে দেওয়া, এরপর তার থেকে আমরা বিদ্যুৎ শক্তি পেয়ে গেছি, যা খুশি করতে পারি। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের টপিক এখানেই আমরা শেষ করব। আশা করছি তোমরা অনেক কিছু শিখেছো, আরও আমরা আগের দিন আরও অনেক কিছু শিখব। তো আস্তে আস্তে এইভাবে এগিয়ে যাই, সাথে থাকো তোমরা। আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। গুড নাইট, জয় হিন্দ, জয় ভারত।